হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে দেখব। তো আগের ভিডিওতে আমরা ট্রান্সফর্মারের বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে দেখেছিলাম এবং বুকোস্ট্রিডের প্র্যাকটিক্যাল দেখেছিলাম এটা কীভাবে কাজ করে। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিওটির ডিসক্রিপশনেও এই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ভিডিওতে আমরা ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে দেখব এবং এর উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভিডিওতে ট্রান্সফর্মারের ফেজর ডায়াগ্রামগুলো সম্পর্কে আলোচনা করবো, অর্থাৎ নো লোডের ফেজর ডায়াগ্রাম কেমন হবে এবং লোড অ্যাপ্লাই করলে সেটার ফেজর ডায়াগ্রাম কেমন হবে এবং সেখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ফেজর ডায়াগ্রাম, ল্যাগিং লিডিং পারফেক্টের জন্য ফেজর ডায়াগ্রাম, অর্থাৎ ফেজর ডায়াগ্রাম সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করব। সো আমরা স্টার্ট করি। সো আমরা ট্রান্সফর্মারের বেসিক ভিডিওতে এটা দেখেছিলাম, ইতিমধ্যে আমরা এটা জানি যে প্রাইমারিতে আমরা একটা সাপ্লাই ভোল্টেজ দিব, সেটা আমরা ধরে নিলাম হচ্ছে V1। এই সাপ্লাই ভোল্টেজটা এসে এখানে প্রাইমারি একটা কয়েল থাকবে এবং এটা থাকবে হচ্ছে কোর। এই প্রাইমারি কয়েলে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে এবং সেটাকে আমরা বলবো হচ্ছে E1 ভোল্টেজ এখানে ইনডিউস হলো এবং এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের কোর হয়ে সেকেন্ডারিতে চলে আসবে। তাহলে এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিলাম, এখানে একটা কয়েল ইউজ করলাম, এই কয়েলের কারণে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটাকে বলতেছি আমরা ইনডিউস ভোল্টেজ E1। সেই ইনডিউস ভোল্টেজটা এখান থেকে যেহেতু কয়েল, তাহলে সেখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা এসে কোর, তাহলে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কার মধ্যে পাস হবে? কোরের মধ্যে পাস হবে। কোরের মধ্যে পাস হয়ে সেকেন্ডারিতে চলে আসলো। সেকেন্ডারিতে এসে এখানে একটা কয়েল থাকলো, তাহলে যখন সেই ফ্লাক্সটা সেকেন্ডারিতে লিঙ্ক করতে থাকবে তখন সেখানে সেকেন্ডারিতে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটাকে বলতেছি আমরা হচ্ছে E2। পরবর্তীতে সেই সেকেন্ডারি ভোল্টেজটা আমাদের পরবর্তীতে এখানে লোড থাকবে, সেই লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটাকে বলতেছি আমরা হচ্ছে V2। থিওরিগুলো আমরা ইতিমধ্যে জানি। তাহলে এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম, এখানে একটা ইনডিউস ভোল্টেজ উৎপন্ন হলো E1 এবং সেই কয়েল একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হলো। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই কোরের মধ্যে দিয়ে পাস হতে থাকবে, পাস হয়ে আমাদের সেকেন্ডারি যে উইন্ডিং থাকবে সেখানে এসে লিঙ্ক আপ হবে এবং সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটাকে বলতেছি E2। এবং পরবর্তীতে এখানে লোড কানেকশন থাকলে সেখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে V2। ওকে, সো এইগুলো বেসিক জিনিস আমরা ইতিমধ্যে জানি। সো জাস্ট রিমাইন্ড করে দিলাম। যদি না জানা থাকে তাহলে আমরা আগের ভিডিওগুলো দেখে নিব, তাহলে আমরা এই রিলেটেড বিস্তারিত জানতে পারবো। তাহলে এখন আমরা আসি ইকুইভ্যালেন্ট সার্কিটে। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এই সার্কিটটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের আরও কিছু প্রকারভেদ থাকবে, যেমন অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং সেখানে আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে রেফার করবো বা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করবো। সো সেই ভিডিওগুলো সেপারেট করা থাকবে। সেই ভিডিওগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য, সেগুলো ভিডিওগুলো দেখে আমরা ম্যাথমেটিক্স প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম রিলেটেড এবং বেসিক যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা আমরা এই ভিডিওতে দেখলে জানতে পারবো। সো বেসিক ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে কি করলাম যে প্রাইমারিতে একটা কয়েল থাকবে। তাহলে এই যে আমরা একটা কয়েল দেখাচ্ছি, এটা হচ্ছে সেই প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারিতে কয়েল। এবং এই প্রাইমারি যে ইনডিউস ভোল্টেজ, অর্থাৎ এখানে যে একটা ভোল্টেজ ইনডিউস হলো এই কয়েলের কারণে, সেটা হচ্ছে আমাদের এই E1। আর সেকেন্ডারিতে যে ভোল্টেজ ইনডিউস হলো E2, সেটা হচ্ছে E2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কী করলাম, কয়েলের উপর দিয়ে তারে এরকম পেঁচালাম। তাহলে তারের একটা কি থাকে, আমরা জানি যে কোনো তারের কি থাকে, একটা সিম্পল রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, তাহলে এই যে তারের রেজিস্ট্যান্স, এটাকে আমরা এই জায়গায় দেখালাম, অর্থাৎ এইটা কয়েল, এই কয়েলের এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ ড্রপ হয় আমরা জানি। তাহলে এই কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকে, বা সিম্পল যদি আমরা বলি যে একটা তার আমরা এখানে কয়েল করলাম, তাহলে তার একটা রেজিস্ট্যান্স থাকবে। এখন কি করলাম, এখন যদি আমরা এই কয়েলের এখানে রেজিস্ট্যান্সটা এভাবে শো করতে চাই, তাহলে এখানে আমাদের দেখতে অসুবিধা হবে বা ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। সো আমরা কী করলাম, এর যে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এখানে যে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা তুলে নিয়ে আমরা এটার জন্য এখানে দেখালাম, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা এখানে না দেখিয়ে আমরা এখানে দেখালাম, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে কয়েলের যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা দেখালাম হচ্ছে এটা R1। তাহলে এটা কিসের আমরা দেখলাম, প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স। তাহলে R1টা কিসের জন্য রেজিস্ট্যান্স? প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স। আর এখানে যে একটা কয়েল আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা কয়েল, এই কয়েলের কি থাকে, কয়েলের একটা লিকেজ রিঅ্যাক্টেন্স থাকে। তাহলে কয়েল হচ্ছে একটা ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর একটা রিঅ্যাক্টেন্স থাকবে। তাহলে যেহেতু এখানে একটা ফ্লাক্স উৎপাদন হচ্ছে, তাহলে এখানে একটা লিকেজ রিঅ্যাক্টেন্স থাকবে। তাহলে এই X1টা হচ্ছে আমাদের প্রাইমারি লিকেজ রিঅ্যাক্টেন্স। এটা আমরা পরবর্তীতে দেখবো যে এটা কীভাবে লেখা হয়। সো R1টা হচ্ছে আমাদের প্রাইমারি উইন্ডিং রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রাইমারি যে প্রাইমারি কয়েল রেজিস্ট্যান্স, আর X1টা হচ্ছে প্রাইমারি লিকেজ রিঅ্যাক্টেন্স। আচ্ছা, তাহলে এই যে আমাদের কয়েল, এটা হচ্ছে আমাদের আইডিয়াল কয়েল, অর্থাৎ এই কয়েলের মধ্যে শুধুমাত্র কারেন্ট ফ্লো করবে। আর এর যে ড্রপগুলো হচ্ছে বা এর যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো আমরা কি করলাম, এখানে দেখালাম। যে ওয়াইন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স, সেটা এখানে না দেখিয়ে, তাহলে আমাদের যদি চিন্তা করি, এখানে যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা কী করতাম, এখানে একটা রেজিস্ট্যান্সভাবে দিতাম, ওয়াইন্ডিং দিতাম, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতো অবশ্যই। তাহলে এই জিনিসটাকে বের করে নিলাম, আমরা বের করে নিয়ে এখানে দেখালাম, অর্থাৎ প্রাইমারির জন্য বের করে নিয়ে এখানে দেখালাম একটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। আচ্ছা, এখন আমরা নেক্সট অগ্রসর হই। ঠিক একইভাবে এখানে আমাদের সেকেন্ডারিতে একটা কয়েল আমরা এরকম পেঁচালাম। তাহলে সেকেন্ডারি এই কয়েলের জন্য
কয়েলের কারণে বা সেকেন্ডারি যে তারটা আমরা পেঁচালাম সেখানে রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটা এখানে না দেখিয়ে এটাকে আমরা জাস্ট এই জায়গায় দেখালাম, এই আর টু হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়েন্ডিং রেজিস্ট্যান্স। তাহলে সেকেন্ডারি যেহেতু একটা কয়েল, তাহলে ইন্ডাক্টর অর্থাৎ এখানে একটা লিকেজ ফ্লাক্স থাকবে, তাহলে লিকেজ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তাহলে এখানে থাকবে কি X2টা হচ্ছে আমাদের লিকেজ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তাহলে এটা এখানে না দেখে এখানে দেখালাম। আচ্ছা, তাহলে এই টোটাল যে R1 আর X1 এটার একটা ইম্পিডেন্স থাকবে সেটা হচ্ছে Z1, আর এই R2 এবং X2 এটার একটা ইম্পিডেন্স থাকবে সেটা হচ্ছে Z2। এটা তো সিম্পল বিষয়। এখন প্রাইমারিতে এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে আর সেকেন্ডারিতে আমাদের এদিকে একটা কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট I1, আর এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট I2। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের জন্য প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের জন্য সেকেন্ডারি কারেন্ট। তাহলে মাঝখানে এটা কি দেখলাম আমরা, মাঝখানে এটা আইডিয়াল, অর্থাৎ এখানে কোনো লস হবে না। যদি সিম্পল আমাদের এই আইডিয়াল না করতাম তাহলে এখানে আমাদের প্র্যাকটিক্যালি আসতো, অর্থাৎ এই ড্রপগুলো এখানে হতো। তাহলে এই ড্রপগুলোকে আমরা আলাদাভাবে দেখালাম, তাহলে এটার মধ্যে সিম্পলি কারেন্ট ফ্লো করতে থাকবে, এটার মধ্যে কোনো ড্রপ আর হবে না, কারণ এই ড্রপগুলোকে আমরা আলাদা সেপারেট করে নিলাম। এখন আমরা নেক্সটে আসি। এখন আমরা এই লোডটাকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ লোডটা আমাদের নাই, সাপোজ আমরা ধরে নিচ্ছি লোডটা নাই। এখন আমরা প্রাইমারিতে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম। এখন ভোল্টেজ সাপ্লাই দিলে এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, প্রাইমারি কারেন্ট ধরে নিচ্ছি সেটা সিম্পল একটা কারেন্ট ফ্লো করতেছে, করে আসলো এই উইন্ডিংয়ে চলে আসলো। তাহলে উইন্ডিংয়ে এসে এখানে একটা ফ্লাক্স উৎপাদন করবে, যেহেতু একটা কারেন্ট এবং কয়েল, তাহলে একটা ফ্লাক্স উৎপাদন করবে এবং ফ্লাক্সটা আমাদের কী করবে, এই ম্যাগনেটের এই কোরের মধ্যে দিয়ে পাস হতে থাকবে। তাহলে লোড আমাদের নাই, তারপরেও এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এই যে কারেন্ট সেটাকে বলতেছি আমরা নো লোড কারেন্ট I0। আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। আমরা লোডটাকে রিমুভ করলাম, অর্থাৎ নো লোড অবস্থায় রয়েছে। নো লোড অবস্থায় যদি সিম্পল আমাদের কী বিষয় থাকে, নো লোড অবস্থায় ট্রান্সফর্মার কোনো লস ঘটাবে না, অর্থাৎ ট্রান্সফর্মার কারেন্ট ফ্লো করবে না। বাট অ্যাকচুয়ালি কী হয়, যখন লোড নাই তারপরেও যখন আমরা প্রাইমারিতে একটা সাপ্লাই ভোল্টেজ দিব, সেখানে একটা কারেন্ট ফ্লো করে, সেই কারেন্টটাকে বলা হচ্ছে নো লোড কারেন্ট বা এক্সাইটেশন কারেন্ট, যেটা যে বইয়ে যে নাম দেওয়া থাকে থাকুক। এখন কথা হচ্ছে এই নো লোড কারেন্টকে আমরা I0 বললাম। এই নো লোড কারেন্টটা আসলে কি? নো লোড কারেন্টটা হচ্ছে আমাদের দুইটা কম্পোনেন্ট থাকে। নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা বলা হয় ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর একটা বলা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট। এই I-μটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর I-W হচ্ছে আমাদের ওয়ার্কিং কম্পোনেন্ট। তাহলে এই ওয়ার্কিং কম্পোনেন্ট কি আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কি? তাহলে এই যে আমরা প্রাইমারিতে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, প্রাইমারি একটা কারেন্ট ফ্লো করলো, করে আসে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করলো এবং এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হচ্ছে। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কার মধ্যে পাস হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্সটা এই কোরের মধ্যে পাস হচ্ছে। তাহলে কোরের মধ্যে যখন ম্যাগনেটটা এই ফ্লাক্সটা পাস হতে থাকবে, তাহলে এটার জন্য একটা কারেন্ট দরকার। তাহলে এই কোরের মধ্যে যে আমাদের এই প্রাইমারিতে উইন্ডিংয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপাদন হলো, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা যখন কোরের মধ্যে পাস হতে যাবে, এর জন্য একটা কারেন্ট দরকার। এই কারেন্টটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট I-μ। এই ম্যাগনেটাইজিং কারেন্টের কারণে এই ফ্লাক্সটা এই কোরের মধ্যে পাস হতে থাকবে। X0টা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্টেন্স। তাহলে ইন্ডাক্টর যেহেতু, তাহলে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্টেন্স যেহেতু, এখানে একটা ফ্লাক্সের রিলেটেড কথাবার্তা, তাহলে ইন্ডাক্টরই তো ফ্লাক্স প্রডিউস করে। তাহলে এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লাক্সের এই কোরের মধ্যে দিয়ে ফ্লাক্সটাকে নিয়ে যাবে, এটার জন্য দায়ী সেটা হচ্ছে এই I-μ। আর আরেকটা কম্পোনেন্ট থাকলো, সেটা হচ্ছে কি I-W, অর্থাৎ ওয়ার্কিং কম্পোনেন্ট। তাহলে কোরের মধ্যে একটা লস হয়, আমরা জানি, ইতিমধ্যে আমরা জানি যে কোরের মধ্যে লস হয়। কী কী লস হয়? একটা হচ্ছে এডি কারেন্ট লস, আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। তাহলে ট্রান্সফর্মারের সিম্পলি যদি বলা হয় কোরের কয়টা লস ঘটে, দুটো লস ঘটে, একটা হচ্ছে এডি কারেন্ট লস, আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। তাহলে এই যে লসটাকে ঘটাচ্ছে কে? এই I-W, অর্থাৎ ওয়ার্কিং কারেন্ট। এই লসের জন্য দায়ী কারেন্টটা হচ্ছে আমাদের এই ওয়ার্কিং কারেন্ট I-W। তার জন্য একটা রেজিস্ট্যান্স থাকলো, তাহলে হচ্ছে R0। তাহলে আমাদের নো লোড অবস্থায় একটা কারেন্ট ট্রান্সফর্মার মধ্যে থাকবে, যদি আমরা লোড কানেকশন না দিই তারপরেও ট্রান্সফর্মারের মধ্যে একটা কারেন্ট সেখানে পাস হতে থাকবে, সেটাকে বলা হচ্ছে নো লোড কারেন্ট। আর নো লোড কারেন্টের দুইটা ভাগে ভাগ হয়, একটাকে বলা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, আর একটা হচ্ছে আমাদের বলা হয় ম্যাগনেটাইজিং কারেন্ট। ম্যাগনেটাইজিং কারেন্ট আমাদের কোরের মধ্যে ফ্লাক্সটাকে নিয়ে যাওয়ার জন্য দায়ী, আর ওয়ার্কিং কম্পোনেন্টটা আমাদের লস ঘটাচ্ছে। কী কী লস? এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস। তাহলে আমরা দেখতে পেলাম যে ট্রান্সফর্মারের যদি আমরা লোড কানেকশন নাও করি, তারপরে একটা কারেন্ট ফ্লো করে, সেটাকে বলা হচ্ছে নো লোড কারেন্ট। এখন আমরা কী করলাম? ট্রান্সফর্মার লোড কানেকশন দিলাম। লোড কানেকশন দিলে ট্রান্সফর্মারের এই যে এখানে, অর্থাৎ প্রাইমারিতে এই দিক বরাবর একটা কারেন্ট ফ্লো করবে, লোড অনুযায়ী একটা কারেন্ট ফ্লো করবে, সেটাকে বলা হচ্ছে I2 প্রাইম। সেই I2 প্রাইমটা এই দিক বরাবর ফ্লো করবে। তাহলে এখানে যদি আমরা এইখানে সিম্পল একটা কেসিল অ্যাপ্লাই করে দেখতে পাবো যে I1 কারেন্টটা আসলো, এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে একটা হচ্ছে নো লোড কারেন্টের জন্য দায়ী, আর একটা হচ্ছে কি আমাদের এই ট্রান্সফর্মার লোড কানেকশন দিলে এই লোড অনুযায়ী যে লোডের যে যতটুকু দরকার সেই অনুযায়ী একটা কারেন্ট ফ্লো করবে, সেটাকে বলা হচ্ছে I2 প্রাইম। তাহলে I1টা আমরা সিম্পল দেখতে পাচ্ছি ইনকামিং কারেন্ট কয়টা? একটা, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে দুইটা। তাহলে কেসিল অ্যাপ্লাই করে ইনকামিং কারেন্টের যোগফল ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের যোগফল, অর্থাৎ I1 একটা আসলো আর আউটগোয়িং কয়টা? দুইটা, অর্থাৎ I0 প্লাস I2 প্রাইম। তাহলে এই যে I1টা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে নো লোডের জন্য দায়ী, একটা হচ্ছে আমাদের এই প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো করবে যদি লোড কানেকশন করি, এটা। আর সেকেন্ডারিতে হচ্ছে I2। সো নেক্সট ভিডিওতে আমরা এর পোলারিটি এবং এর যে ভোল্টেজ ড্রপগুলো নিয়ে আলোচনা করব এবং এর রিলেটেড ফেজর ডায়াগ্রাম আলোচনা করব।